বাবাকে আমার শতকোটি দণ্ডবোধ, সব ভাই বোন দাদা দিদিকে আমার প্রণাম। গুরু কৃপায় হি কেবলম গুরু চরণম শরণম। সবার জীবনে বাবার অলৌকিক ঘটনা কিছু তো কিছু আছেই। আমি আজ যা কিছু বলতে চলেছি রিসেন্টলি কিছু ঘটনা। আমরা তো নিতান্ত বোকা, কিছুই বুঝি না। সময় পেরোলেই বুঝতে পারি। বাবা বাংলাদেশ ঘুরে আগরতলা থেকে যাওয়ার সময় আমাকে বললেন মামনি দিদি সেবা দিতে স্টেশনে নিয়ে। বাবা সেবার অন্যটা নিয়ে আমি ভীষণ টেনশনে থাকতাম। আমি বাবার সেবা দিয়ে শান্তি পাচ্ছি না, শুধু জব করছি বাবার যেন অন্যটা ঠিকঠাক হয়। 2টো থেকে 2:30 মধ্যে প্রদীপদা ফোন করে বলল, শর্মিষ্ঠাদি তোমার তরকারি খুব সুস্বাদু হয়েছে, বাবা বলেছেন। আমি বললাম, না তুমি বলো প্রদীপদা, বাবার অন্নটা কি পারফেক্ট হয়েছে? বাবার সেবার উপযোগী হয়েছে কি? প্রদীপদা বলল, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বাবাও সেবা নিয়েছেন, তুমি চিন্তা করো না। তারপরই শুনতে পেলাম বাবা পেছন থেকে কিছু বলছেন। আমি প্রদীপদাকে জিজ্ঞেস করলাম, বাবা কি বলছেন প্রদীপদা? প্রদীপদা বলল, বাবা বলছেন তোমার উপরের বাথরুমটা ঠিক করো, বাবা তোমার বাড়িতে আসবেন। তার কিছুদিন পরই এক রাতের দুর্বিষহ ঝড়ে ঘরের পুরো চালটাই উড়ে যায়। গুরুর কৃপায় আমরা বেঁচে যাই। মামনি দিদিকে বেনারসে জানালাম। দিদি বললেন, বাবা কাজ এগিয়ে দিয়েছেন ঘর বানানোর জন্য। তারপর বর্ষা পেরোলো, ঘরের কাজে হাত দেওয়া হলো। অক্টোবর মাসে ঘরের কাজে হাত দেওয়া হলো। বাবাও অক্টোবর মাসে খারুবাজে আসলেন। আমি আমার হাজবেন্ড গেলাম বাবার সঙ্গে দেখা করতে। বাবাকে বললাম, বাবা ঘরের কাজে হাত দিয়েছি, কবে ঢালাই দেব বাবা? সেকেন্ডের মধ্যে বাবা বলে বসলেন, সোমবারে দাও, সোমবার খুব ভালো দিন। তারপর আমার হাজবেন্ড বলল বাবাকে, বাবা তুমি যাবে? তোমার বাড়ি তোমাকে নিয়ে ঢুকবো ঘরে। বাবা বললেন, হ্যাঁ যাব। কবে তোমার ঘর কমপ্লিট হবে? আমার হাজবেন্ড বলল, নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাবা বললেন, 1 বছরে কমপ্লিট হয়ে যাবে? আমরা বললাম, হ্যাঁ হয়ে যাবে। আর আমি মনে মনে বললাম, তোমার কৃপা হলে সবই হবে। জোর কদমে কাজ এগোচ্ছে। শিলিগুড়ি উৎসবে গেলাম। বাবা ডেট দিলেন, 20 নভেম্বর আসবো, 21, 22, 23 থাকবো, 23 তারিখে উৎসব হবে, 24 তারিখে চলে যাব। আমরা খুব খুশিতে আমরা কেঁদে ফেললাম। কিন্তু তারপর দিন থেকেই বাবা শুধু ওকে বললেন, ডেটটা চেঞ্জ হতে পারে। কিন্তু আমার বাবাকে দেখা মতো মনে হয় না বাবার কোনো দিন ডেট চেঞ্জ হয়েছে। এখানে আমার অনেক গুরুজনেরা আছেন, তারাও বলতে পারবেন বাবার কোনো দিন ডেট চেঞ্জ হয়নি। আমার বিয়ের পর থেকে দেখছি আমার শ্বশুরের কাছে চিঠি আসতো, বছরে 1 বার তো আসতেনই, কোনো বার 2 বারও আসতেন বাবা। প্রতিবারই কিন্তু বাবা আসার কমপক্ষে 6 মাস 8 মাস আগে চিঠি পাঠাতেন শ্বশুরের কাছে। বাবার ডেট মানে তো ডেটই, ঠিক ডেট মতোই আসতেন। আমার শ্বশুর বলতেন, 1 বছরের প্রোগ্রাম সেট হয়ে গেছে। এটা আমার 26 বছরের অভিজ্ঞতা। কিন্তু গোলমাল হয়ে গেল এই বছরে। আমাদেরকে ঘুমে রেখে বাবা ফাঁকি দিলেন। করিমগঞ্জে আসার ডেট 3 বার পাল্টালেন বাবা। আমার জানা মতো তেলিয়ামুড়াতেও উৎসবের ডেট বাবা 3 বার 4 বারই পাল্টালেন, যা মিনাদি ওরা সবাই জানে, যা কোনোদিন ঘটেনি। কুম্ভতে যাওয়ার পর বাবা আমার হাজবেন্ডকে বললেন, তোমার ডেটের কাগজটা আমাকে দিয়ে দাও, আর তুমি আমাকে জুলাই মাসে ফোন করবে বলে শর্মিলা দিদিকে বললেন,
তুমি ওর নাম্বারটা নোট করে রাখো, আমি তোমাকে ডেট জানাবো। আমার হাজবেন্ডকে বললেন, জুলাই মাসে তুমি মাসিকে ফোন করবে। আর আমরা এই আশায় থাকলাম, বাবা আসবেন, নতুন ডেট দেবেন। আশায় রয়ে গেল। বাবা দুহাত ভরে সব উজাড় করে দিয়ে গেলেন। এ যেন রামকৃষ্ণের কল্পতরু উৎসব। বাবার আর করিমগঞ্জের বাড়িতে আসা হলো না। আমার স্বপ্ন অধুরাই থেকে গেল। আমি বাবার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তারপরই আমাদের গুরু ভাই বোনদের সেই গভীর অভিশপ্ত রাত 3 মে, যা আমাদের জীবনের একটা অঘটন ঘটে গেল। বাবা আমাদের সবাইকে ঘুমের মধ্যে ফাঁকি দিয়ে চলে গেলেন। যেরকম ছোট একটা বাচ্চাকে তার মা ঘুম পাড়িয়ে কাজে চলে যায়, ঠিক সেই রকমই বাবা আমাদেরকে আসবেন আসবেন বলে আর ফাঁকি দিয়ে চলে গেলেন। আর আমরা তো ভেবেছি বাবা তো আছেনই। হ্যাঁ, বাবা আছেন আমাদের হৃদয় মন্দিরে, শুধু আমরা বাবার শরীরটাই দেখতে পারবো না, বাবার সুন্দর চরণ দুখানা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না। বাবার মতো এত স্নেহ, আদর, ভালোবাসা আর কোথায় পাবো? বাবা আর আসলেন না, এই দুঃখটাই থেকে গেল। ঘর কমপ্লিট হবে, সব হবে, কিন্তু বাবার আশা হলো না। এখানে আমার অনেক গুরুজনেরা আছেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। প্রণাম প্রণাম প্রণাম। বাবাকে আমার শতকোটি দণ্ডবোধ। সব ভাই বোন দাদা দিদিকে আমার প্রণাম। আজকে আমি বাবার কথাটা বলবো। লিখেছেন এটা জন্মজিৎ রায়। বাবা ভক্তমণ্ডলীর জীবনে মনে হয় অলক্ষ্য অদৃশ্য জীবন দেবতা, গাইডিং, বেকিং এন্ড কন্ট্রোলিং ইনভিজিবল ডিভাইন পাওয়ার। সকলের জীবন লীলার পেছনে মূল নিয়ামক শক্তি। আমার জীবনেও তার ভূমিকা এরকমই। এটা অনুভূতির বিষয়, যুক্তি দিয়ে প্রতিপন্ন করার মতো নয়। বাবা হলেন অদৃশ্য অক্সিজেন। অক্সিজেন আমরা দেখতে পাই না, কিন্তু অক্সিজেনের সত্তার জন্যই আমরা বেঁচে থাকি এবং বেঁচে আছি। ঈশ্বরকে আমি বলি গ্রেটেস্ট ম্যাজিশিয়ান ও গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান। শিবানন্দ বাবা ও তাই। ছেলেবেলায় ইচ্ছে ছিল বড় হয়ে ম্যাজিশিয়ান হব। এখন 70 বছর বয়স, অনেক আগেই পেরিয়ে এসেছি। পেছন ফিরে তাকালে নিজের জীবনটাই ম্যাজিক বলে মনে হয়। আমার জীবনে সাধুসঙ্গ কিছু করেছি। 1985 সালে গাজিয়াবাদের আশ্রমে মহর্ষি মহেশ যোগী আন্তর্জাতিক বেদাঙ্গ জ্যোতিষ সম্মেলনের আয়োজন করেন। আমি আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলাম। মহর্ষি মহেশ যোগীকে দেখেছি, বিশ্বখ্যাত মানুষ। তার নিজস্ব বোয়িং বিমান ছিল। বহু বিখ্যাত লোক সেখানে এসেছিলেন। সবাই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে কথা বলতেন। তিনি ইংরেজিতে প্রশ্ন করতেন, সমাগত অতিথিরা উত্তর দিতেন, কিন্তু খুব কাছে কেউ যেতেন না। মা আনন্দময়ীকেও তার কনখলের আশ্রমে দেখেছি। সীতারাম দাস, ওঙ্কারনাথজিকে তার বারাণসীর 64 ষাটের আশ্রমে দেখেছি। তারা কেউ বাবার মতো এত নিকট সন্নিধে আসতেন না। শিষ্য ভক্তদের বাবা এদিক থেকে একটা দৃষ্টান্তমূলক ব্যতিক্রম। যাদের কথা বললাম তাদেরকে কেউ চরণ স্পর্শ করে প্রণাম করেছেন, কেউ এমনটা দেখিনি। সবাই আপনি আজ্ঞে করে কথা বলতেন। শাস্ত্রে বলে জীবন মুক্ত পুরুষ 4 প্রকার হয়ে থাকেন: উন্মাদবধ, পিশাচবধ, যজবধ এবং বালকবধ।
বাবার বালকবৎ অবস্থা, এটাই আমার মনে হয়। বাবা অলৌকিক শক্তি প্রদর্শন করেন না অথবা ভবিষ্যৎবাণীও করেন না, কিন্তু একেবারেই যে করেন না তা কিন্তু নয়। দু একটা ঘটনা বলি। একবার বারাণসী আশ্রমে যাব মনে মনে ঠিক করেছি, কিন্তু অস্বস্তি হচ্ছে এটা ভেবে যে এত লোকের ভিড়, সেখানে কি করে থাকবো। কথাটা মনে মনেই রেখেছি। হঠাৎ একদিন বাবার চিঠি পেলাম। লিখেছেন, তুমি এত তারিখে অমুক ট্রেনে টিকিট করে এখানে চলে এসো। এটা 2003 সালের পরের ঘটনা। সন তারিখ আমার মনে নেই। বাবার চিঠি পেয়ে আমি টিকিট করে ট্রেনে চড়ে বারাণসী গেলাম। সেবারে আমরা দুজনেই কয়েকদিন আশ্রমে ছিলাম। কলকাতা বা অন্য কোথাও কোনো স্থানের কোনো ভক্ত আশ্রমে আতিথ্য গ্রহণ করেননি। বাবার আশ্রমে এরকম হতে আর দেখিনি। এটা আপাত দৃষ্টিতে সাধারণ হলেও অসাধারণ বা অলৌকিক ঘটনা বলা চলে। আমরা যেদিন আশ্রম ছেড়ে চলে আসি, সেদিনই একাঙ্ক্ষিক ভক্ত সমাগম হয় সেখানে। তারা সবাই সেখানে থাকতে আসেন। আরেকবার কুচবিহার থেকে গুয়াহাটি যাব। ট্রেন রিটার্ন টিকিট করিনি, রিজার্ভেশনও নেই। বাবাকে সমস্যার কথা বলায় তিনি বললেন, যেতে অসুবিধা হবে না, ভিড় হবে না। সত্যিই তাই। ট্রেনে এলে দেখলাম বসার মতো যথেষ্ট জায়গা আছে। ট্রেনে যেতে কোনো অসুবিধা হয়নি। আজ এ পর্যন্তই বললাম, বাকিটুকু কালকে বলবো। প্রণাম প্রণাম। বা শ্রীনাথ গোস্বামী, মাতা ভগবতী দেবী। 1909 নবদ্বীপের বৈষ্ণব স্বামী ওঙ্কারানন্দ স্বামী হরিপুর গ্রামে আসেন। 1903 স্বামী ওঙ্কারানন্দ শিবানন্দ বাবাকে শ্রীহট্টে যেতে বলেন মা বাবাকে দেখার জন্য। বাড়ি যাওয়ার 6-7 দিন পরে একদিন ভোরে তার মায়ের দেহান্ত হয়। ওই দিন সূর্যোদয়ের পর তার বাবাও প্রয়াত হন। বাড়ি গিয়ে তিনি জানতে পারেন যে তার খেলার সাথী দিদি অনাহারে মারা গেছেন। শিবানন্দ বাবা তার মা বাবার মুখাগ্নি করতে অস্বীকার করেন। পরিবর্তে তিনি তাদের চরণে অগ্নি সংযোগ করেন। সঙ্গে মা বাবার শিবলিঙ্গ ও শালগ্রাম শিলা নিয়ে তিনি নবদ্বীপে চলে যান। 1907 ওঙ্কারানন্দ স্বামী তাকে দীক্ষিত করেন। 1924 থেকে 1959 বাবা বিদেশে ছিলেন এবং চিকিৎসার দ্বারা জনসেবা করেছেন বিনা পারিশ্রমিকে। 1959 ডিসেম্বর বাবা গুরুদেবের পত্র পেয়ে নবদ্বীপে ফেরেন। কয়েকদিন পর ওঙ্কারানন্দ স্বামী অসুস্থ হন এবং দেহ রক্ষা করেন। 1960 থেকে 1977 বাবা আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে ঘুরেছেন। 1972 থেকে 73 কামাখ্যায় থাকতেন বাবা। অম্বাবচীর সময় যজ্ঞ করতেন। 1968 সালে আমার ইউনিভার্সিটি হোস্টেলে এসে উপস্থিত হন। ডিব্রুগড়ে বাবা অমিত কুমার দাসের বাড়িতে থাকতে শুরু করেন। 1975 সালে ডিব্রুগড়ের মনা ভৌমিকের সঙ্গে পরিচয় হয়। 1976 মনা ভৌমিকের চাকরি হয় সিভিল এভিয়েশন বা এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়াতে। মনা ভৌমিকের মুখে শোনা বাবার আশীর্বাদে 1977 জানুয়ারি বাবা চলে যান বৃন্দাবনে। তখন বাবার সঙ্গে আমার দেখা হয়। বৃন্দাবনে 2 বছর বাবা ছিলেন।
1979 বাবা বৃন্দাবন ছেড়ে কাশী চলে আসেন। 1965 থেকে 66 সালে বাবা ছিলেন করিমগঞ্জের পেটলনগরের ললিত চৌধুরীর বাড়িতে টিলাবাজারে। মর্মবেদী দৃষ্টি যে তার, তিনি অন্তর্যামী, ভক্তজনের পরমাশ্রয় বাবা শিবানন্দ স্বামী। ধর্মপথের আলোক দিশারি, অনন্তবিহীন দয়া, তিনি সকলের বৃন্দাবন, তিনি কাশী গয়া। অনন্ত তার ভালোবাসা, অপার তার স্নেহ, নিজের অনিকেত হলেও তার বিশ্বভুবন গেহ। লেট জন্মজিৎ রায়। আজ এই পর্যন্তই বললাম, শেষ হয়ে গেছে বাবার জন্মজিৎ রায়ের লেখা। প্রণাম প্রণাম, ভুল হলে আমাকে মাফ করবেন। প্রণাম, আপনাকে প্রণাম। তুমি কিছু নিজের কথাও বলবে, কালকে বলবে নাকি আবার? আচ্ছা দাদা, বলবো, কালকে বলবো না, আরো কিছুদিন বলে নি। আচ্ছা,